আশা করি এই করোনা ভাইরাসের মহামারীতে তোমরা সকলে নিজ গৃহে অবস্থান করছো এবং সুস্থ আছো। এই মহামারী ভাইরাসের তোমরা সকলে নিজ গৃহে অবস্থান করবে এবং তোমাদের বয়োজ্যেষ্ঠ লোকদেরকে হেফাজত করবে, এই আশা ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের A2I প্রজেক্ট এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক। আমি এখন ষষ্ঠ পর্ব সিরামিক টেকনোলজির ইনসুলেটর, স্যানিটারি এবং টাইলস বিষয়ের অষ্টম অধ্যায়ের উপরে অর্থাৎ ওয়াল টাইলসের উপরে পাঠদান করব, এই আশা ব্যক্ত করছি। তোমরা সকলে মনোযোগ সহকারে শুনবে, আশা করি তোমরা উপকৃত হবে। আমি মূল বিষয়ে যাওয়ার আগে আমি টাইলস সম্বন্ধে কিছু কথা বলি। তোমরা সকলেই টাইলস চিনো। টাইলস আমরা সাধারণত আবাসিক ভবন, বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁয়, মসজিদ, মন্দির, গির্জা বিভিন্ন জায়গায় সৌন্দর্য বর্ধন করার জন্য হোয়াইট টর্চের যে সমস্ত ফ্ল্যাট আকৃতির দ্রব্য ব্যবহার করি তাই হলো টাইলস। ব্যবহারের উপর ভিত্তি করে টাইলসকে দুই ভাগে ভাগ করা হয়। তার একটি হলো ওয়াল টাইলস, অপরটি ফ্লোর টাইলস। আমরা আজকে ওয়াল টাইলসের উপরে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো তা হলো ওয়াল টাইলস বলতে কি বোঝায়, ওয়াল টাইলস তৈরি করার জন্য কি কি কাঁচামাল ব্যবহার করা হয় তাহার তালিকা, ওয়াল টাইলস তৈরি করার কম্পোজিশন, ওয়াল টাইলস তৈরি করার ফ্লো চার্ট, ওয়াল টাইলস কীভাবে তৈরি করব তার উৎপাদন পদ্ধতি এবং কেন ওয়াল টাইলস বিস্কিট ফায়ারিং করা হয় তার প্রয়োজনীয়তা, ওয়াল টাইলসের গুণাবলী এবং ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা প্রথমে জানি ওয়াল টাইলস বলতে কি বোঝায়। সাধারণত ওয়ালের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা হোয়াইট ওয়ার্সের যে সমস্ত ফ্ল্যাট বা সমতল আকৃতির দ্রব্যাদি ব্যবহার করি তাকে ওয়াল টাইলস বলে। অর্থাৎ ওয়ালের সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা যে সমস্ত সিরামিকের সরল বা সমতল আকৃতির দ্রব্যাদি ব্যবহার করি তাই হলো ওয়াল টাইলস। এখানে দেখো ওয়াল টাইলসের আমরা কিছু চিত্র দিয়েছি। প্রথম চিত্রটা দেখো, লালচে বর্ণ দেখা যাচ্ছে, এটা হলো আমাদের ওয়াল টাইলসের বডি। এই লাল বর্ণটা পরবর্তীতে পাশের যে ছবিগুলো আছে এই বর্ণে আনা হবে। কিভাবে এই টাইলসটা লাল টাইলস এরকম সাদা বর্ণ হলো, ডিজাইন চাকচিক্য কারুকার্যময় হলো, এগুলি আমরা মূলত আজকে জানার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে, আশা করি উপকৃত হবে তোমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টাইলস তৈরি করার জন্য কি কি কাঁচামাল ব্যবহার করি তার একটা তালিকা এখানে দেওয়া আছে। আমরা মূলত ওয়াল টাইলস তৈরি করি লাল মাটি দিয়া। লাল মাটি অধিক পরিমাণে এই টাইলসের ব্যবহার করা হয়। এর সাথে আমরা আরো কিছু কাঁচামাল ব্যবহার করি। তার মধ্যে শেরপুর কিলে, বিজয়পুর কিলে, ট্যাংরা কিলে। ট্যাংরা কিলেও এক ধরনের লাল মাটি। এই মাটি দ্বারা মূলত টাইলসের বডি তৈরি করা হয়। শুধুমাত্র মাটি দ্বারা বডি তৈরি করলে টাইলসের আকার ঠিক থাকবে না। আকারটাকে সঠিকভাবে ধরে রাখার জন্য বা সংকোচন প্রতিরোধ করার জন্য আমরা এখানে ফিলার জাতীয় কাঁচামাল হিসেবে এখানে আমরা স্যান্ড ব্যবহার করি। ওয়াল টাইলসের জন্য আমরা সাধারণত লাল বালু ব্যবহার করি। এই লাল বালুটা আমাদের দেশের সিলেট অঞ্চলের পাহাড়ের অববাহিকা থেকে সংগ্রহ করা হয়। এছাড়া আমরা লাইমস্টোন ব্যবহার করি। লাইমস্টোন কিন্তু সিরামিকের জন্য একটা অপরিহার্য কাঁচামাল। ইহার টাইলসের মূলত দুইটি কাজ করে থাকে। একটা হলো টাইলসের কাঠিন্যতা অর্থাৎ হার্ডনেস বৃদ্ধি করে, অপরটি হলো বিগলন তাপমাত্রা কমায় দেয়। এরপরে দেখো বিভিন্ন ধরনের অক্সাইডের কথা এখানে বলা আছে। অক্সাইড আমরা মূলত টাইলসের উপরে পৃষ্ঠের চকচকে মসৃণ আবরণ যে তৈরি করার জন্য যে গ্লেজ ব্যবহার করি, সেই গ্লেজ স্লিপ তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের অক্সাইড জাতীয় কাঁচামাল ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো ওয়াল টাইলস তৈরি করার জন্য আমরা যে বডি ব্যবহার করি, এই বডির মধ্যে কোন কাঁচামালের শতকরা হার কতটুকু থাকে তা এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে দেখো রেড কিলে 30%, শেরপুর কিলে 10%, ট্যাংরা কিলে, এটাও কিন্তু এক ধরনের লাল মাটি যেটা আমরা গাজীপুর অঞ্চল থেকে সংগ্রহ করে থাকি। ময়মনসিংহ কিলে
14%। এই মাটিটাও মূলত রেড কিলের অন্তর্ভুক্ত। এরপর সিলিকা স্যান্ড 20%, লাইমস্টোন 10% ব্যবহার করি। এই পরিমাণ কাঁচামাল যোগ করার পরে আমরা যে বডিটা বানাবো, সেই বডি যখন আগুনে পোড়াবো তার পোড়ানো তাপমাত্রা হবে 1150 থেকে 1190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর তাপমাত্রাটা মূলত নির্ভর করে কাঁচামালের শতকরা হারের পরিমাণের উপর। কাঁচামালের পরিমাণ বিভিন্ন ধরনের ভেরিয়েশন ঘটিয়ে এই তাপমাত্রা নির্ধারণ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো একটা উল্লেখযোগ্য অংশ আমাদের টাইলস তৈরির ফ্লো চার্ট। ফ্লো চার্ট হলো আমরা যে টাইলসটা তৈরি করব এর ধাপগুলো পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে সাজানো। কোন ধাপের পরে কোন ধাপ অবলম্বন করা হয় সেটাই এখানে বলার আমি চেষ্টা করেছি। এখানে যে আমি কয়েকটি ধাপ উল্লেখ করেছি এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো ধাপ অবলম্বন করতে হয়। আমি এখানে সবগুলো ধাপ আনতে পারি নাই। আমি যে শীটটা তোমাদেরকে দিয়েছি সেই শীটের মধ্যে বিস্তারিত ধাপগুলো আছে। আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করব, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। এই ধাপগুলা যদি তোমরা মাথার মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে অতি সহজে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে। পক্ষান্তরে ইন্ডাস্ট্রিতে যখন চাকরি হবে বা ইন্ডাস্ট্রিতে যখন পরিদর্শনে যাবে তখন এটা দেখে আরো উপকৃত হবে যে সাথে সাথে জিনিসটা তোমার মাথার মধ্যে কাজ করবে। এই জন্য জিনিসটা খুব মনোযোগ সহকারে তোমরা শুনবে। প্রথমে দেখো বলা আছে র মেটেরিয়ালস, অর্থাৎ আমরা আগে যে কাঁচামালগুলোর সম্বন্ধে ধারণা নিয়ে আসলাম এই কাঁচামালগুলোর কথা এখানে বলা হয়েছে। আমি টাইলস তৈরি করার জন্য কোন কাঁচামাল কতটুকু ব্যবহার করব সেই কাঁচামালগুলোকে এরপর আমরা শতকরা হারে ওয়েটিং করব। শতকরা হারে ওয়েটিং করার জন্য আমরা সাধারণত বক্স ফিডার ব্যবহার করি। বক্স ফিডার হলো একটি ডিজিটাল ওয়েট বক্স। সঠিকভাবে কাঁচামালগুলোকে সঠিক পরিমাণ ওজন করার জন্য আমরা সাধারণত এই বক্স ফিডার ব্যবহার করে থাকি। ইন্ডাস্ট্রিতে সাধারণত থেকে বিভিন্ন সাইজের বক্স ফিডার ব্যবহার করা হয়। এর ক্যাপাসিটি থাকে প্রায় 3 থেকে 4 টন পর্যন্ত। তবে ইন্ডাস্ট্রি ভেদে এর পরিমাণ ছোট বা বড় হতে পারে। কাঁচামালগুলোকে ওজন করার পরে আমরা সেই কাঁচামালগুলোকে বল মিলে প্রেরণ করি। বল মিল কি? তোমরা নিশ্চয়ই বল মিল সম্বন্ধে তোমাদের ধারণা আছে। ইতিপূর্বে আমরা বল মিল সম্বন্ধে পড়ে আসছি। আমরা যখন প্রোডাকশনে ব্যবহার করি বল মিল তার সাইজ থাকে অনেক বড় এবং ল্যাবরেটরি কাজে আমরা যে সমস্ত গ্রাইন্ডিং যন্ত্র ব্যবহার করি সেগুলো আকারে ছোট থাকে, যেমন পট মিল। বল মিল হলো কাঁচামালগুলোকে আমরা স্লিপে রূপান্তর করার একটা যন্ত্র বিশেষ। নির্দিষ্ট কাঁচামালকে আমরা যখন বল মিলের মধ্যে প্রবেশ করাবো এর সাথে প্রায় 9% সোডিয়াম সিলিকেট এবং প্রায় 35% পানি যোগ করে আমরা বল মিলটাকে একটা নির্দিষ্ট সময় ঘূর্ণন করব। বল মিলে ঘূর্ণনের সময়টা নির্ভর করে আমার স্লিপের বিভিন্ন ধরনের কোয়ালিটি মেনটেনের উপরে। অর্থাৎ আমি যে স্লিপটা এখানে পাবো সেই স্লিপের রেসিডিউ কত থাকবে, তার ডেনসিটি, ময়েশ্চার, ভিসকোসিটি এই সমস্ত মান নিয়ন্ত্রণ করার পরে আমরা বল মিল থেকে স্লিপগুলোকে আনলোড করব। বল মিল থেকে এর উপরে বিস্তারিত বর্ণনা আমরা পরে জানবো, তোমরা মনোযোগ সহকারে তখন দেখবে। বল মিলে স্লিপ কনফার্ম হওয়ার পরে আমরা স্লিপগুলোকে রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে নিয়ে যাই। আমাদের টাইলস ফ্যাক্টরিতে দুই ধরনের রিজার্ভ ট্যাঙ্ক ব্যবহার করা হয়, একটি হলো প্রাইমারি রিজার্ভ ট্যাঙ্ক আর একটি সেকেন্ডারি রিজার্ভ ট্যাঙ্ক। প্রাইমারি রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে যে স্লিপ থাকে ওই স্লিপের মধ্যে কিছু অপদ্রব্য থাকে। একটি দৃশ্যমান অপদ্রব্য থাকে আর একটি অদৃশ্যমান অপদ্রব্য থাকে। দৃশ্যমান অপদ্রব্যগুলো আমরা দূর করার জন্য সাধারণত ভাইব্রেটিং স্ক্রিনিং পদ্ধতি ব্যবহার করি। আর অদৃশ্যমান অপদ্রব্যের মধ্যে বিশেষ করে আয়রন আমরা ম্যাগনেটিক সেপারেটরের মাধ্যমে অপসারিত করি। এবার অপদ্রব্য মুক্ত হওয়ার পরে আমার সেই স্লিপগুলো সেকেন্ডারি রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করে। সেখান থেকে স্লিপগুলোকে আমরা নিউমেট্রিক পাম্পের সাহায্যে স্প্রে ড্রায়ারে প্রেরণ করি। নিউমেট্রিক পাম্পের পাম্প হতে আমরা স্লিপগুলোকে প্রায় 190 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপ প্রয়োগ করে স্প্রে ড্রায়ারে প্রেরণ করি। এখন দেখো স্প্রে ড্রায়ার। এই স্প্রে ড্রায়ার টাইলস ফ্যাক্টরির একটা উল্লেখযোগ্য যন্ত্র। এই স্প্রে ড্রায়ারের উপরে বিস্তারিত বর্ণনা আমরা পরে আসবো। এখন আমি শুধু বলে রাখি এই স্প্রে ড্রায়ারের মধ্যে মূলত আমরা গ্রানুলেশন পাউডার তৈরি করি। কিভাবে এই স্লিপগুলো পাউডারে রূপান্তর হয় এর বিস্তারিত বর্ণনা আমরা পরবর্তীতে
করুন। এরপর এই গ্রানুলেশন পাউডারগুলা আমরা একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে সাইলোতে সংরক্ষণ করি। সাইলো হলো এক ধরনের গুদাম ঘর জাতীয়। সাইলো ইন্ডাস্ট্রিতে আমার পাউডার জাতীয় কাঁচামাল স্টক করার কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ জমা রাখা হয়। সাথে এখানে আর একটা কাজ করা হয়, সেটা হলো আমরা যে পাউডারটা দিয়ে টাইলস তৈরি করব, ওই টাইলসে ওই পাউডারের মধ্যে একটা ময়েশ্চারের পরিমাণ সঠিক পরিমাণ রাখতে হয়। সেই পরিমাণ ময়েশ্চার এখানে কন্ট্রোলিং করে রাখা হয়। স্প্রে ড্রায়ার থেকে যে পাউডার উৎপন্ন হয়, সেই পাউডারকে আমরা কনভেয়ার বেল্টের সাহায্যে সাইলোর উপরে উঠিয়ে মুভিং বেল্টের সাহায্যে সাইলোতে আমরা জমা করে রাখি। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সাইজের সাইলো ব্যবহার করা হয়, যার ক্যাপাসিটি প্রায় 80 টন থেকে 100 টন পর্যন্ত হয়ে থাকে। সাইলো হতে আমরা এরপরে সেই পাউডারগুলোকে আমরা হাইড্রোলিক প্রেস মেশিনে নিয়ে যাই। এই হাইড্রোলিক প্রেস মেশিনে কতটুকু পাউডার যাবে তা নির্ভর করার জন্য এই মাঝখানে একটি সলোনেট ভালভ থাকে। সলোনয়েড ভালভের কাজ হলো আমার প্রেস মেশিনের টাইলস যখন প্রেস করব কতটুকু পাউডার দরকার সেই পরিমাণ পাউডার সাইলো থেকে সেন্সরের মাধ্যমে এই প্রেস হপারে পৌঁছিয়ে দেয়। এটি হলো সলোনয়েড ভালভের। এরপর আমরা প্রেস করব, হাইড্রোলিক প্রেস মেশিনের সাহায্যে আমরা টাইলসগুলোকে প্রেসিং করব। প্রেস করার জন্য আমরা সাধারণত এখানে দুই ধরনের মোল্ড ব্যবহার করি। এটাকে বলে আমরা আপার মোল্ড, আর একটাকে বলি লোয়ার মোল্ড। পাউডারগুলো মূলত লোয়ার মোল্ডে যায় জমা হয়, এরপর আমরা আপার মোল্ডের সাহায্যে চাপ দিয়ে টাইলসের আকার প্রদান করি। এর উপর বিস্তারিত বর্ণনা আমি পরে আসছি, সেখানে বর্ণনা করা আছে। এরপর ড্রাই করার পরে, প্রেস করার পরে টাইলসগুলোকে আমরা ড্রায়ারের সাহায্যে ড্রাইং করি। ড্রাইং করার জন্য আমাদের টাইলস ফ্যাক্টরিতে সাধারণত রোলার হাট ড্রায়ার বা হরিজন্টাল ড্রায়ার এই জাতীয় এই টাইপের ড্রায়ার আমরা ব্যবহার করি। ড্রায়ারে সাধারণত খুব তাপমাত্রা ধীরে ধীরে বাড়ানো হয়ে থাকে। প্রায় 180 ডিগ্রি হতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 1 ঘন্টা টাইলসকে ড্রাইং করা হয়। এই তাপমাত্রা একটা সুনির্দিষ্ট হারে বৃদ্ধিকরণ করা হয় এবং ক্রমান্বয়ে আবার কমানো হয়। যেমন প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, তারপরে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, তারপর 200, দেন 250 ডিগ্রি সেলসিয়াস। যখন 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যায় তখন এটাকে আবার পর্যায়ক্রমে ধাপে ধাপে নিম্ন তাপমাত্রা নিয়ে আসা হয়, যেমন 250 থেকে 200, 200 থেকে 150, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এভাবে আমরা সাধারণত ড্রাইং প্রক্রিয়া সম্পন্ন করে থাকি। টাইলস যখন ড্রাইং হয়ে যায় তখন টাইলস গরম হয়ে যায়। এই গরম টাইলসের পৃষ্ঠে কিন্তু গ্লেজ বা অ্যানগো প্রয়োগ করা যায় না, এজন্য আমরা এখানে ওয়াটার স্প্রে ব্যবহার করি। এই ওয়াটার স্প্রে ব্যবহার না করলে আমরা যদি গরম টাইলসের উপর গ্লেজ প্রয়োগ করি তাহলে টাইলসের গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পিনহোল সৃষ্টি হয়। এই ত্রুটি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মূলত ওয়াটার স্প্রে ব্যবহার করে থাকি। এরপর টাইলসে আমরা ওয়াল টাইলসে, শুধুমাত্র ওয়াল টাইলসের ক্ষেত্রে আমরা অ্যানগোপ ব্যবহার করি। অ্যানগোপ ব্যবহার করা হয় যেহেতু ওয়াল টাইলসের বর্ণ লাল থাকে, এই লাল বর্ণটাকে ঢাকার জন্যই আমরা মূলত অ্যানগোপ প্রয়োগ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যানগোপ প্রয়োগ হওয়ার পরে আমরা টাইলসের মধ্যে গ্লেজ প্রয়োগ করি। সাধারণত পুরিং বা ভেলা প্রসেসে আমরা টাইলসের মধ্যে গ্লেজ প্রয়োগ করে থাকি। টাইলসে গ্লেজ প্রয়োগ করার পরে সাইড গ্লেজ লিনার থাকে, অর্থাৎ অ্যানগোপ এবং গ্লেজ প্রয়োগ করার পরে টাইলসের দুই সাইডে যে অ্যানগোপ বা গ্লেজ লেগে থাকে তা পরিষ্কার করার জন্য আমরা মূলত সাইড গ্লেজ লিনার ব্যবহার করে থাকি। এরপর সেই টাইলসটাকে আকর্ষণীয়, মনোমুগ্ধকর করার জন্য আমরা ডিজাইন করে থাকি, একে প্রিন্টিং বলা হয়। আমাদের সিরামিক শিল্পে টাইলস কারখানায় বাংলাদেশে বর্তমানে 3 ধরনের প্রিন্টিং হয়ে থাকে। একটা হলো স্ক্রিন প্রিন্টিং, অপরটি রোলার প্রিন্টিং এবং আরেকটি ইনজেক্ট প্রিন্টিং অর্থাৎ ডিজিটাল প্রিন্টিং। এর উপর বর্ণনা আমরা পরে আসছি। টাইলসে প্রিন্টিং হয়ে যাওয়ার পরে উক্ত টাইলসটাকে আমরা কনভেয়ার বেল্টের মাধ্যমে রোলার হাত ক্লিনে প্রবেশ করি। রোলার হাত ক্লিনে মূলত টাইলসগুলোকে ফায়ারিং করা হয়। ফায়ারিং সম্পন্ন হওয়ার পরে টাইলসগুলোকে আমরা ঠান্ডা করে বের করি। বের করার পরে টাইলসের মাপ অনুযায়ী কাটা হয়, একে আমরা স্কোরিং বলি। স্কোরিং সময় টাইলসের দুই প্রান্ত আলাদা আলাদা কাটা হয়, তারপরে ওই কাটা অংশকে মসৃণ করার জন্য আমরা পলিশিং করি। টাইলস পলিশিং হয়ে গেলে দেন আমরা টাইলসকে প্যাকিং করে বাজারজাত করে থাকি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমি পূর্বে যে ফ্লো চার্টটা পড়াইলাম ওখানে যে বিভিন্ন ধাপগুলো আছে তার বিস্তারিত বর্ণনা কিন্তু তোমাদেরকে করতে হবে। আমি এখানে কিছু বর্ণনা নিয়ে আসছি, বাকিগুলো তোমরা আমার শীটের দিকে পড়তে পারো। দেখো প্রথমে বলা হয়েছে র মেটেরিয়ালস। আমার টাইলসের জন্য কাঁচামাল নির্দিষ্ট থাকে, সেই কাঁচামালগুলো ফ্যাক্টরির সাধারণত গুদাম ঘরে সংরক্ষণ করা থাকে। আমরা যখন কাজ করব তখন সেই গুদাম ঘর হতে কাঁচামালগুলোকে মাছ বডি সিট অর্থাৎ যেখানে বডি প্রিপেয়ার করা হয়, প্রস্তুত করা হয়, সেখানে নিয়ে আসা হয়। এরপর আমরা ওই কাঁচামালগুলোকে তার কম্পোজিশন অনুযায়ী বক্স ফিটারের সাহায্যে ওজন করি। বক্স ফিটার হলো একটা ডিজিটাল ওয়েট মেশিন, যার সাহায্যে আমরা সঠিক পরিমাণ কাঁচামালগুলোকে একসাথে অনেক পরিমাণ কাঁচামাল ওজন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একবার দেখো বল মিল। আমরা একটু আগে বলে আসছি যে বল মিলের সাহায্যে আমরা কি করি, নির্দিষ্ট কাঁচামালগুলোকে আনুপাতিক হারে ওজন করে এটাকে গ্রাইন্ডিং করি, অর্থাৎ নির্দিষ্ট সময় ঘূর্ণন করি। আমাদের সিরামিক শিল্পে আমরা যে সমস্ত বল মিলগুলো ব্যবহার করি তার ক্যাপাসিটি থাকে প্রায় 80 টন থেকে 100 টন পর্যন্ত। এই বল মিলগুলো এখন আমরা চার্জিং করি, চার্জিং করার সময় কিছু এখানে নিয়ম কানুন ফলো করা হয়। এক্ষেত্রে প্রথমে আমরা যে কাঁচামাল দিব তার সাথে প্রায় 9% সোডিয়াম সিলিকেট ব্যবহার করব এবং প্রায় 35% পানি ব্যবহার করব। বল মিলগুলো যখন আমরা গ্রাইন্ডিং করি তখন বল মিলটাকে 4টে সমান অংশে ভাগ করা হয়। এর এক ভাগ থাকে কাঁচামাল, এক ভাগ থাকে বলিস্টন, এক ভাগ পানি এবং এক ভাগ ফাঁকা রাখা হয়। আমরা বল মিলের মধ্যে যে বলিস্টন বা পাথরগুলো ব্যবহার করি তা বিভিন্ন সাইজে রাখা হয়, কারণ গ্রাইন্ডিং প্রক্রিয়াতে সহজতর করার জন্য এই বিভিন্ন সাইজে রাখা আবশ্যক। এবার স্প্রেডার। আমরা পূর্বে জেনে আসছি স্প্রেডারের কাজ হলো স্লিপকে পাউডারে রূপান্তর করা। কিভাবে পাউডার রূপান্তর হয় সেটা এখানে বলা হচ্ছে যে আমরা নিউমেটিক পাম্প হতে প্রায় 190 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপ প্রয়োগ করে স্লিপগুলোকে স্প্রে ড্রায়ারে প্রবেশ করে। স্প্রে ড্রায়ারে পূর্ব থেকে তাপমাত্রা বিরাজমান থাকে। এই তাপমাত্রাটা আমরা সাধারণত ব্লোয়ারের মাধ্যমে প্রবাহিত করে থাকি। ব্লোয়ার যে জায়গায় স্থাপন করা থাকে সেখানে গ্যাস এবং এয়ারের মাধ্যমে এই জ্বালানিটা প্রজ্বলন দেওয়া হয়। গ্যাস এবং এয়ারের অনুপাত থাকে এখানে 1:2, অর্থাৎ 1 ভাগ গ্যাস থাকে 2 ভাগ বাতাস থাকে। আমরা যে স্প্রে ড্রায়ারের মধ্যে স্লিপগুলো প্রবাহিত করি মূলত স্প্রে গানের মাধ্যমে। প্রত্যেকটি স্প্রে ড্রায়ারে মোট 8টি স্প্রে গান থাকে। প্রত্যেকটা স্প্রে গানে 2টি করে মোট 16টি নজল থাকে। তবে বর্তমানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে 14টি স্প্রে গান থাকে এবং প্রত্যেকটি স্প্রে গানে 3টি করে মোট 42টি স্লিপ নজল থাকে। আমরা যখন স্প্রে ড্রায়ারের মধ্যে স্লিপকে প্রবাহিত করি তখন স্প্রে ড্রায়ারের ভিতরে পূর্ব থেকে অবস্থিত তাপের কারণে এবং সাইক্লোনের ফলে স্লিপগুলো মূলত পাউডারে রূপান্তর হয়। আমরা স্প্রে ড্রায়ারে যে স্প্রে গান ব্যবহার করি তার নজেল বিভিন্ন ব্যাসের রাখা হয়। বিভিন্ন ব্যাসের নজেল থাকার কারণে আমার পাউডারের কণাগুলো বিভিন্ন আকার হয়ে থাকে। পাউডারের কণাগুলো যদি বিভিন্ন আকারে না হয় তাহলে আমরা যখন টাইলসকে প্রেস করব তখন এই পাউডারগুলো ডাস্ট হয়ে উড়ে যেতে পারে। তাছাড়া টাইলসের বর্নিং স্ট্রেন্থও ভালো হবে। আমরা এই স্প্রে ড্রায়ারে যে তাপমাত্রা দেই তার বার্নার উৎপত্তিস্থলে তাপমাত্রা থাকে প্রায় 900 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা আমরা একটা পাইপের মাধ্যমে স্প্রে ড্রায়ারে প্রবাহিত করি। এই তাপমাত্রা পর্যায়ক্রমে কমতে থাকে এবং স্প্রে ড্রায়ারের ঠিক অভ্যন্তরের তাপমাত্রা রাখা হয় 527 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে ইন্ডাস্ট্রি ভেদে এই টেম্পারেচার পরিমাণ কম বেশি আছে। আমরা সাধারণত অক্সিডেশন ফায়ারিং এই পাউডারগুলো তৈরি করে থাকি, অর্থাৎ মূলত আমরা স্প্রে ড্রায়ারে গ্রানুলেশন তৈরি করি। এই গ্রানুলেশন পাউডার দিয়ে আমরা পরবর্তীতে টাইলসকে প্রেস করে তৈরি করি। এবার আসো সাইলো। সাইলো আমরা পূর্বে জেনে আসছি যে এটা একটা গুদাম ঘর, এখানে মূলত আমরা পাউডার জাতীয় কাঁচামালগুলোকে জমা রাখি। যখন জমা রাখা হয় তখন তার ময়েশ্চার কন্ট্রোলিং করে রাখা হয়, কারণ ময়েশ্চার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন পাউডারগুলো প্রেস করব তখন যদি এখানে পানির পরিমাণ না থাকে তাহলে ডাস্ট হয়ে যাবে, সঠিক পরিমাণ আমরা সঠিকভাবে টাইলসের আকার দিতে পারবো না। এই জন্য প্রায় 6 থেকে 7% ময়েশ্চার এখানে কন্ট্রোল করে রাখা হয়। প্রত্যেক ইন্ডাস্ট্রিতে আমাদের দেশে 7 থেকে 8টি বা 10টি পর্যন্ত সাইলো থাকে।
প্রত্যেকটি টাইলে সাইলোর ক্যাপাসিটি থাকে প্রায় 80 টন থেকে 100 টন পর্যন্ত, তবে ইন্ডাস্ট্রি ভেদে তারতম্য আছে। এখানে দেখো একটি ইমেজ দেওয়া আছে, দেখো একটা সাইলো, এরকম অনেকগুলো সাইলো থাকে। এই সাইলোর মধ্যে আমরা সাধারণত পাউডার জাতীয় কাঁচামালগুলোকে স্টোরেজ করে রাখি, কারণ আমরা যখন প্রেস করব, প্রেস করার জন্য যে পরিমাণ আমার পাউডার দরকার তার জন্য কোনো অবস্থায় ব্যত্যয় না ঘটে সরবরাহে। এজন্য আমরা প্রচুর পরিমাণ পাউডার জাতীয় কাঁচামাল স্টোরেজ করে রাখার জন্য এই সাইলোগুলোকে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে থাকি। এবার প্রেসিং, হাইড্রোলিক প্রেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বে একটু আলাপ আলোচনা করছি যে আমরা কিভাবে হাইড্রোলিক প্রেসে প্রেস করে থাকি। হাইড্রোলিক প্রেসে সাধারণত সলিনয়েড বাল্বের মাধ্যমে আমরা পাউডারগুলোকে নিয়ে আসি। সলিনয়েড বাল্ব সম্বন্ধে আমি পূর্বে ধারণা দিয়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখন এই কাঁচামালগুলো আমার পাউডারের কাঁচামালগুলো আমার লোয়ার মোল্ডে এসে জমা হয়। এরপর আপার প্লাঞ্জার দিয়ে আমরা চাপ দিয়ে টাইলসের আকার দিই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে পাউডারটা লোয়ার মোল্ডে এবং আপার মোল্ডের মধ্যে পাউডারের সংস্পর্শ আছে, যাতে কোনো অবস্থায় এই মোল্ডের সাথে আমার পাউডারগুলো জমা না থাকে, এজন্য আমরা লোয়ার মোল্ডের মধ্যে লুব্রিকেন্ট ব্যবহার করি এবং আপার প্লাঞ্জারে আমরা ইলেকট্রিক অয়েল ব্যবহার করি, যাতে পাউডারগুলো আমার মোল্ডের গায়ে লেগে না যায়। টাইলস ফর্মিং করার সময় দুইবার প্রেস করা হয়। প্রথমটা হলো ফার্স্ট প্রেস এবং দ্বিতীয়টাকে বলি আমরা সেকেন্ড প্রেস। ফার্স্ট প্রেস দেওয়া হয় সাধারণত 170 টনে, কোনো কোনো ইন্ডাস্ট্রিতে আবার এটা ভারেও ব্যবহার করা হয়, সেটা 58.4 বার। সেকেন্ড প্রেসার দেওয়া হয় 700 টন বা 250 বার, এটা 20x30 সাইজের একটা টাইলসের ক্ষেত্রে। তবে বর্তমান বাংলাদেশে বিভিন্ন টাইলস কারখানায় 3 বারও টাইলসকে প্রেস করা হয়ে থাকে, যা প্রথম ধাপে 30 বারে চাপ দেওয়া হয়, দ্বিতীয় বারে 190 বারে চাপ দেওয়া হয় এবং তৃতীয় ধাপে 100 বারে চাপ দেওয়া হয়। আমরা যখন টাইলস প্রেস করি তখন এই পাউডারের ময়েশ্চার থাকে 5.5 থেকে প্রায় 6%। হাইড্রোলিক প্রেস মেশিন হাইড্রোলিক অয়েলের সাহায্যে কাজ করে থাকে, অর্থাৎ টোটাল প্রেসিং প্রক্রিয়াটা আমার অয়েলের সাহায্যে করা হয়। এই অয়েলের টেম্পারেচার একটা ফিক্সড রাখা হয়, যেটা 38.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এখানে দেখো একটি আমরা প্রেস মেশিনের ছবি দিয়েছি। এই প্রেস মেশিনের সাহায্যে আমরা মূলত টাইলসে আকার প্রদান করে থাকি। এরপরে এনগোপেন গ্লেজ। এই এনগোপেন গ্লেজ টাইলসের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারণত টাইলসের উপরে পৃষ্ঠে প্রথমে এনগোপ ব্যবহার করি। কেন এনগোপ ব্যবহার করি? কারণ ওয়াল টাইলস মূলত লাল বর্ণের হয়ে থাকে। এই লাল বর্ণকে ঢাকার জন্য আমরা মূলত এনগোপ দিয়ে থাকি। এনগোপ আমরা কি দিয়ে তৈরি করি? তা হলো সাইনাকিল এবং বলকিলের দ্বারা তৈরিকৃত ফিট, তার একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে, সিএমসি থাকে একটা নির্দিষ্ট পরিমাণ এবং এসটিপিপি। এনগোপ অ্যাপ্লাই করার পরে টাইলসগুলো কনভেয়ার বেল্টের মধ্যে সামনের দিকে অগ্রসর হয়। এরপর আমরা টাইলসের উপরে গ্লেজ প্রয়োগ করি। সাধারণত দুইটি প্রসেসে আমরা টাইলসে গ্লেজ দিয়ে থাকি। একটি হলো কম্পনা প্রসেস, অর্থাৎ গোলাকার ভাবে টাইলসে গ্লেজ করে, আর একটি হলো ভেলা প্রসেস, অর্থাৎ খাড়া বা সোজাসুজি ভাবে গ্লেজ করে। এই টাইলসে আমরা যে এনগোপ এবং গ্লেজ ব্যবহার করি তার কিন্তু একটা গুণগত মান নির্ধারণ করে রাখা হয়, অর্থাৎ ডেনসিটি ভিসকোসিটি সঠিক পরিমাণে রাখা হয়। এখানে ডেনসিটি ভিসকোসিটি পরিমাণ দেওয়া আছে যে এনগোপের ডেনসিটি থাকে 1.8 গ্রাম পার সিসি আর এর ভিসকোসিটি থাকে 2 থেকে 3 মিনিট। আর গ্লেজ স্লিপের ডেনসিটি থাকে 1.8 গ্রাম পার সিসি, ভিসকোসিটি থাকে 2 থেকে 3 মিনিট। এরপরে দেখো একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো আমরা যে টাইলসের মধ্যে এনগোপ বা গ্লেজ প্রয়োগ করি তার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কারণ এই পরিমাণ উপরে নির্ভর করে আমার থিকনেস কতটুকু হবে। এনগোপ দেওয়া হয় প্রায় 24 থেকে 26 গ্রাম এবং টাইলসের মধ্যে গ্লেজ দেওয়া হয় 31 থেকে 32 গ্রাম। এগুলি অ্যাপ্লাই করার পরে সঠিক পরিমাণ পুরুত্ব আসছে কিনা তা নির্ধারণ করার জন্য পরবর্তীতে থিকনেস টেস্ট করা হয়। একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু এটা তোমরা খেয়াল করবে। ওয়াল টাইলসে আমরা সাধারণত ফিট করা স্বচ্ছ গ্লেজ প্রয়োগ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি, গ্লেজ অ্যাপ্লাইং প্রসেস। এটা হলো আমাদের পুরিং প্রসেস, অর্থাৎ কম্পনা প্রসেস। এখানে একটা গোলাকার একটা ডিস্ক আছে, এই ডিস্কের মধ্য দিয়ে গ্লেজ টাইলসের উপরে প্রয়োগ হচ্ছে। টাইলস একটি কনভেয়ার বেল্ট দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরপরের ইমেজটা দেখো ভেলা প্রসেস। এখানে কনভেয়ার বেল্টের উপরে টাইলস আসছে আর উপর থেকে খাড়াখাড়ি ভাবে টাইলসের উপরে গ্লেজ পড়ছে।
এখন টাইলস যখন সাইডে গ্লেজ লাগানো হয়, এই সাইডের গ্লেজগুলোকে তুলে ফেলতে হয়। তুলে ফেলার জন্য আমরা সাধারণত সাইড গ্লেজ লিনার ব্যবহার করে থাকি, অর্থাৎ টাইলসের সাইডের গ্লেজগুলোকে অপসারণ করতে হয়। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টাইলসের চাকচিক্যময়, আকর্ষণীয়, মনোমুগ্ধকর করার জন্য প্রিন্টিং করে থাকি। আমাদের বাংলাদেশে বর্তমানে টাইলসে প্রিন্টিং করার জন্য আমরা 3টি প্রসেস ব্যবহার করে থাকি। আর একটা হলো স্ক্রিন প্রিন্টিং প্রসেস, অপরটি রোলার প্রিন্টিং প্রসেস, এবং সর্বশেষ আমাদের দেশে যে পদ্ধতিতে সবচেয়ে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে সেটা হলো ডিজিটাল প্রিন্টিং প্রসেস। স্ক্রিন প্রিন্টিং হলো চালনির সাহায্যে প্রিন্ট করা। এই প্রিন্টিং করার জন্য আলাদাভাবে প্রিন্টিং মিডিয়া এবং কালার প্রিন্টিং একসাথে মিশ্রিত করে প্রিন্টিং লিকুইড তৈরি করা হয়। এই প্রিন্টিং লিকুইড স্ক্রিন এবং রোলারের উপর দিয়ে প্রিন্টিং করা হয়। স্ক্রিন প্রিন্টিং করার জন্য সাধারণত 2 থেকে 3টি স্ক্রিন ব্যবহার করা হয়, আর রোলার প্রিন্টিং করার জন্য 3 থেকে 4টি রোলার ব্যবহার করা হয়ে থাকে। স্ক্রিন প্রিন্টিং করার জন্য যে স্ক্রিন ব্যবহার করা হয় তা ইউভি বক্স বা আল্ট্রাভায়োলেট বক্স এবং পজিটিভের সাহায্যে তৈরি করা হয়। বর্তমান সময়ে ডিজিটাল প্রিন্টিং করা হয়ে থাকে, যাহা ইনজেক্ট প্রিন্টিং মেশিনের সাহায্যে করা হয়। উক্ত মেশিনে 8টি ভিন্ন ভিন্ন কালারের বার থাকে। সাধারণত কম্পিউটারের মাধ্যমে, ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে, অটো কন্ট্রোলিং ডিভাইসের মাধ্যমে টাইলসের প্রিন্টিংগুলো করা হয়ে থাকে। অতি অল্প সময়ে অধিক পরিমাণ প্রিন্টিং করার জন্য বর্তমানে এই পদ্ধতি ব্যাপক হারে আমাদের দেশে টাইলস ফ্যাক্টরিগুলো ব্যবহৃত হচ্ছে। টাইলস প্রিন্টিং করার আগে 2টি সেন্সর এখানে কাজ করে। একটি সেন্সর মূলত টাইলসের মধ্যে আমি যে ডিজাইন করব তার পুরুত্ব কতটুকু হবে তা নির্ধারণ করে দেয়, এবং দ্বিতীয়টি হলো আমি কতগুলো টাইলসের মধ্যে প্রিন্টিং করব তার পরিমাণ কাউন্টিং করে। এখান দেখো 3টি প্রসেস একটা ছবি দেওয়া আছে, স্ক্রিন প্রিন্টিং। এখান দেখো এটি যে আল্ট্রাভায়োলেট বক্স, এখানে কালার দেওয়া আছে, এই স্ক্রিনের উপরে ডিজাইন করা আছে। যখন ভায়োলেট পজিটিভ মুভিং করা হয় তখন নিচে টাইলস আছে, টাইলসের পৃষ্ঠে আমার এই ডিজাইনটা হয়ে যায়। এখানে অনুরূপভাবে রোলার প্রিন্টিং এর রোলারের মধ্যে ডিজাইন করা থাকে, যখন টাইলস চলে আসে তখন টাইলসের পৃষ্ঠে এই রোলারের ডিজাইনটা পতিত হয়। ডিজিটাল প্রিন্টিং মেশিন এগুলো হলো বক্স, এই বক্সের মধ্যে বিভিন্ন কালারের ভার থাকে। এরপর কম্পিউটারে ডিজাইন করা হয় অটোক্যাডের মাধ্যমে। ডিজাইন করার পরে এরপর এটাকে সেন্সরের মাধ্যমে ডিজাইন প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। তো অত্যন্ত সহজ এবং দ্রুত একটা প্রযুক্তি বর্তমানে আমাদের দেশে এই ডিজিটাল প্রিন্টিং প্রসেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা টাইলসকে ফাইনাল ফায়ারিং করি। ফায়ারিং করার জন্য আমরা সাধারণত রোলার হাত ক্লিন ব্যবহার করে থাকি। প্রথমে টাইলস আমার রোলার হাত ক্লিনে প্রি হিটিং জোনে প্রবেশ করে, যে স্থানে তাপমাত্রা থাকে প্রায় 650 থেকে 850 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপর টাইলসগুলো ধীরে ধীরে রোলার উপর দিয়ে আমার ফায়ারিং জোনে প্রবেশ করে, যেখানে চূড়ান্ত টেম্পারেচার রাখা হয়। চূড়ান্ত তাপমাত্রা টাইলসকে পুরানোর পরে টাইলসগুলো আমরা কুলিং জোনে প্রবেশ করে, এই টাইলসের মধ্যে আমরা সাধারণত বিভিন্ন ধরনের রোলার ব্যবহার করে থাকি, যেমন অ্যালুমিনিয়াম রোলার, পোর্সিলিন রোলার, স্টেনলেস স্টিলের রোলার, এই জাতীয় আমরা রোলারগুলো ব্যবহার করে থাকি। টাইলস ঠান্ডা হওয়ার পরে আমরা ক্লিন থেকে বের করে নিয়ে আসি। এরপরে টাইলসের বিভিন্ন সাইজ থাকে, সাইজ অনুযায়ী কাটা হয়। কাটার জন্য আমরা স্কোরিং করে থাকি। এই কাটা আমরা স্কোরিং করে আমরা সাধারণত 2 ধাপে করে থাকি। প্রথমে টাইলসের এক পাশে কাটা হয়, পরবর্তীতে অন্য পাশে কাটা হয়। এই টাইলসকে দ্রুত কাটার জন্য আমরা পানি ব্যবহার করি। এই পানি মূলত ফ্যাক্টরিতে ওয়েস্ট স্লিপ থাকে বা অতিরিক্ত স্লিপ থাকে, সেই স্লিপে ফিল্টারিং করার পরে যে পরিষ্কার পানি পাওয়া যায় সেই পানি দ্বারা টাইলসকে কাটা হয়। পরবর্তীতে ওই পানিকে শুকানোর জন্য আমরা আবার ড্রাইং করে থাকি। টাইলস এবার ড্রাইং হওয়ার পরে টাইলস কাটার অংশগুলো অমসৃণ হয়। এই অমসৃণ অংশগুলোকে মসৃণ করার জন্য আমরা বিভিন্ন যন্ত্র ব্যবহার করে পলিশ করে থাকি। এরপর প্যাকিং করে আমরা বাজারজাত করে থাকি। টাইলসের বিস্কিট ফাইনিং কেন করি? টাইলস আমরা সাধারণত লোকালে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করি, যাতে প্রচুর পরিমাণে রেড ক্লে থাকে প্রায় 70%, ফলে আর গ্রিন স্টেন কম থাকে। এর ফলে টাইলস ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। টাইলসের গ্রিন স্টেন বাড়ার জন্য আমরা মূলত বিস্কিট ফাইনিং করে থাকি। টাইলসের কিছু গুণাবলী থাকে, যেটা সেমি ভিট্রাস বডি, এর পানি শোষণ ক্ষমতা প্রায় 0 থেকে 5%, এর উচ্চ ঘর্ষণ প্রতিরোধী হয় এবং এটা পোরাস বডি হয় এবং যথেষ্ট রাসায়নিক ক্রিয়া প্রতিরোধী হয়ে থাকে। টাইলসের ব্যবহার, টাইলস আমরা সাধারণত গোসলখানা, রান্নাঘর, ঘরের ওয়ালের ব্যবহার করে থাকি। বর্তমানে আবাসিক ভবনের সৌন্দর্য বর্ধন করার জন্য ব্যাপক টাইলস ব্যবহার করা হচ্ছে। হোটেল, রেস্টুরেন্ট, পাবলিক জোন প্রভৃতি স্থানে টাইলস ব্যবহার করে থাকি। সুইমিং পুলেও দর্শনার্থীদের দৃষ্টিনন্দন করার জন্য আমরা এই টাইলস ব্যবহার করে থাকি।
বিভিন্ন মসজিদ, মন্দির, অভিজাত হোটেলে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা সাধারণত টাইলস ব্যবহার করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী ক্লাসে পড়াবো আমরা ফ্লোর টাইলস। তোমরা সকলে মনোযোগ সহকারে পরবর্তী ক্লাসে শুনবে আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।